কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো ক্লাস 6-এর 3 নম্বর স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের যে অঙ্কগুলো আছে প্রশ্নবিচিত্রা, সেই সবগুলো অঙ্ককে আজকে করে দেখাবো। চলো প্রথম অঙ্কটা দেখো, শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা -18 মাইনাস, আমি দেখো একবারে করছি, অঙ্কটাকে বারবার লিখছি না। মাইনাসে প্লাসে কী হবে? মাইনাস হবে। -16 এইখানে কি চিহ্ন হবে সেটা লিখতে হবে। -18 মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় তোমরা জানো? যোগ হয়, মানে প্লাস হয়। +16 একবারে করে দিলাম, দেখো মাইনাস মাইনাসগুলো যোগ করে দিলাম, এই মাইনাস প্লাসটা গুণ করে দিলাম, গুণ করে যেটা হবে সেটাকে একবারে লিখলাম। দেখো 16 আর 18 মাইনাসে মাইনাসে প্লাস হবে, যোগ করে কত হবে? তার মানে প্লাস হলে দুটোকে যোগ করলে কত হবে? 16 আর 18, 16 16 32, 33 34। আর চিহ্ন কাটটা হয় তোমরা জানো, যে বড় থাকে তার চিহ্ন সবসময় ক্যারি করে। তাহলে এখানে বড় কি 18, তাহলে 18 চিহ্নটা এখানে ক্যারি করছে। ঠিক আছে, এবার দেখো এখানে মাইনাসে প্লাসে কী হবে? মাইনাস হবে। তাহলে মাইনাসে প্লাসে যদি মাইনাস হয় তাহলে এখানে বড় কি মানে মাইনাস হবে। 16 থেকে 18 বিয়োগ দিতে হবে, 16 থেকে 18 বিয়োগ দিলে হবে 2। আর চিহ্ন কাটটা হবে, চিহ্ন হবে মাইনাসেরটা। দেখো এখানে বড়কে, এটা ধরো যদি 0 হয়, 0 থেকে -1 -2 এরকম করে করে যত যাবে, তাহলে ওইদিকে মাইনাস ধরো -34 এরকম করে, হ্যাঁ। আর এদিকে 1 2 3 4 5 করে এরকম ধরো 34। তাহলে এই দিকে -34 বড় নাকি -1 বড় বা -2 বড়? যত এই দিকে আসবে তত কি হয়? সংখ্যা বড় হতে থাকে। দেখো এদিকে 1 2 3 4, এদিকে যত যাবে তত সংখ্যা বড় হয়। তাহলে এখানে -34 আছে আর -2 আছে, এখানে কে বড়? 34 এদিকের থেকে এদিকে আসছে, তার মানে -2টা বড়। তাহলে -2 বড় হলে খোঁচা দেবে এদিকে, তাহলে -34 লেস দেন -2। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কোনটা হবে? এই নাম্বার অপশনটা হবে রাইট। -8-এর চেয়ে ছোট সংখ্যা, দেখো -8 সেম 0 ধরো -1 -2 এরকম করে করে মাইনাস কত 8, তারপরে -10 এরকম, হ্যাঁ। তো যত এই দিকে যাব তত কী হবে? সংখ্যা ছোট হতে থাকবে। তাহলে -8-এর থেকে ছোট সংখ্যা কে আছে? -15, কারণ -7 -8-এর থেকে বড়, 8 তো এমনি বড়, -6ও -8-এর থেকে বড়, -8-এর থেকে কম আছে কি? -15, তাহলে -15 হবে এই -8-এর থেকে ছোট সংখ্যা। আচ্ছা, এটা দেখো 3 নাম্বারটা। 3 নাম্বারটা কিন্তু বলেছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, মানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের 3টে কোণ, এটাও 60, এটাও 60, এটাও 60, 3টে কোণের মানই 60 ডিগ্রি। 60 ডিগ্রি মাপযুক্ত ত্রিভুজটি হলো, দেখো যখন এদের কোণ সমান, তার মানে কি এদের বাহুগুলোও সমান, এইটা এইটা এটা 3টে বাহু সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। বোঝা গেল? ধরো এটা যদি 3 হয়, এটা 3, এটা 3 এরকম, তার মানে সবগুলো যদি সমান সমান হয় তাহলে কোণগুলোও তো সমান হবে, তাহলে 60 60 করে হবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মানে একটা ত্রিভুজের 3টে কোণের মান সবসময় 180 ডিগ্রিই হবে যোগ করলে। ঠিক আছে, তাহলে সমকোণী কোণটা, সমকোণী হলো সেটাই যার একটা কোণ হবে 90 ডিগ্রি। ধরো এখানে কোণটা, একটা কোণ আছে 90 ডিগ্রি, সেটাকে সমকোণ। সমদ্বিবাহু কি? যার দুটো বাহু সমান একটা অসমান, সেটা সমদ্বিবাহু। আর স্থূলকোণী কি? স্থূলকোণী হলো যার একটা কোণ হবে 90 ডিগ্রির থেকে বেশি। যেমন ধরো এই একটা ত্রিভুজ, ধরো এই একটা ত্রিভুজ, এই কোণটা দেখো এই সমান সমান হলে 90 ডিগ্রি হতো, কিন্তু এই দিকে দেখো 90 থেকে বেশি হচ্ছে, বেশি, তাহলে এটা 90 থেকে বেশি, এইগুলো অনেক কম করে হবে। তাহলে এই যে এই রকম ত্রিভুজগুলোকে স্থূলকোণী ত্রিভুজ বলে। -61 এর পরম মান, দেখো কোনো কিছুর পরম মান মানে কি? সেটা প্লাস সংখ্যা, মানে সেটা পিওর মান কত? -61 এর পরম মান কত? শুধু 61, মানে ধরো -4 + 4, এদের পরম মান কত? পরম মান মানে কি? মেন কথা কি? 4ই হলো মেন কথা। তার মানে কি -61 হোক বা -62 বা +61, এদের পরম মান সেই 61, মানে এ নাম্বার অপশনটা। বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা, একটা বৃত্তের প্রতিসম সংখ্যার রেখা সবসময় অসংখ্য। ঠিক আছে, চলো 1-এরগুলো শেষ হয়ে গেল, এবার 2-এরগুলো দেখো।
প্রথম, আচ্ছা ওই যে আমরা যখন অনুপাতের অঙ্কগুলো করেছি তখন আমরা কি করেছি, আমরা জানি যে সমানুপাত হয় সেটাই যার প্রথম পদ মানে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়। তাহলে প্রথমটা আর 4 নাম্বারটা গুণ করে যা হবে সমান সমান হবে দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে এখানে ড্যাশে কী হবে, দ্বিতীয়। সোজা ল্যাম্পপোস্টের ভূমির সঙ্গে কীভাবে থাকে, দেখো সোজা ল্যাম্পপোস্ট মাটির সাথে একটা যদি ল্যাম্পপোস্ট পোতো, মানে যে লাইনের খুঁটিগুলো থাকে লাইট ল্যাম্পপোস্ট ওগুলো কি সোজাভাবে থাকে না, তাহলে মাটির সাথে কি হেলে দেয় না একদম সোজাসুজি দেয়, সোজাসুজি, তাহলে এটাকে বলে লম্ব। তাহলে কীভাবে থাকে, ভূমির সাথে লম্বভাবে থাকে। লম্ব মানে কত, 90 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে। বা 90 ডিগ্রিকে আবার কি বলে, যে এটা কি ছিল, সমকোণী, তাহলে এটাকে বলে সমকোণ, সমকোণে থাকে। তাহলে সোজা ল্যাম্পপোস্ট ভূমির সাথে সমকোণে থাকে বা লম্বভাবে থাকে, যেটা লেখো। 16 এর বর্গমূলের বর্গমূল, দেখো প্রথমে আমাদের 16 এর বর্গমূল বের করতে হবে। 16 এর বর্গমূল মানে কি, 16 4 গুণ 4, তার মানে একটা ভালো 4 বেরোবে। এবার এটা বেরোলো 16 এর বর্গমূল, মানে এটা বেরোলো বর্গমূল। এবার বর্গমূলের আবার বর্গমূল মানে 4-এর আবার বর্গমূল, তাহলে কত হবে, 4 মানে কি 2 গুণ 2, তার মানে একটা ভালো 2 বেরোবে। তাহলে 16 এর বর্গমূলের বর্গমূল কত, 2। 2012 সালের ফেব্রুয়ারি মাসে কি দিন ছিল, 12 সালের ফেব্রুয়ারি মাসে ও কত দিন ছিল, আচ্ছা মাসে কত দিন। 2012 সালে, দেখো 2012 সালটা কি সাল, 2012 সালটা লিপিয়ার, তো লিপিয়ার যখন হয় তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, 29 দিনে হয়। তাহলে 2012 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। সমবাহু ত্রিভুজের প্রতি সমরেখার সংখ্যা, সমবাহু ত্রিভুজের প্রতি সমরেখার সংখ্যা কটা বলো তো, মানে এই সমবাহু ত্রিভুজের তার মানে 3টে বাহুই তো সমান, তাহলে প্রতি সমরেখা কটা, এর সমান বাহু কটা, এই একটা, এটাও যা, এটাও তাই, এটাও তাই, তার মানে প্রতি সমরেখা কি, এটাও এটার মতন, এটাও এটার মতন দেখতে, তাহলে প্রতি সমরেখা হলো 3টে। নেক্সট, আচ্ছা এই পর্যন্ত গেলাম। আচ্ছা 2-এরগুলো শেষ, এবার 3-এরগুলো শুরু। 3-এরগুলো দেখো, দেখা যাচ্ছে নিশ্চয়ই ভিডিওতে। 3-এরগুলো সত্য মিথ্যা করতে হবে। 5:1 এর ব্যস্ত অনুপাত, এটার উল্টে যাবে, তার মানে উল্টে গেলে কী হবে, 1:5, এটা হবে ব্যস্ত অনুপাত, তার মানে এটা একদম সত্য। বৃত্তের বৃহত্তম জ্যা, একটা বৃত্ত আছে ধরো, বৃত্তের বৃহত্তম জ্যা হলো এই মাঝখান দিয়ে যেটা যায় সেটাকেই জ্যা, মানে কি বৃত্তের ভিতর ধরো একটা দাগ টানলে এগুলো সব জ্যা, মানে এরকম আস্তে আস্তে সব থেকে বড় জ্যা কোনটা হবে, যেটা মাঝখান দিয়ে যাবে এইটা, তার মানে এই বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। কিন্তু আমাদের এখানে বলেছে কি, বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো এইটুকু তো কখনো জ্যা হবে না, জ্যা হলো সেটাই যেটা এক পাশ থেকে আরেক পাশকে স্পর্শ করবে, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, তার মানে এটা হলো মিথ্যে, মানে এই 2 নাম্বারটা হবে মিথ্যে। তাহলে সঠিক উত্তরই হলে কি হতো, বৃত্তের বৃহত্তম ব্যাস, তাহলে ঠিক হতো। 110 ডিগ্রি কোণ একটি সূক্ষ্ম কোণ, আচ্ছা এইটাও দেখো, এটাও কিন্তু মিথ্যে, কেন বলো তো, 3-এর আমি বলেছিলাম 3টে কোণ বলেছিলাম, যদি 90 ডিগ্রি হয় সেটাকে বলে সমকোণ, 90 ডিগ্রির থেকে কম হলে সেটাকে বলবো স্থূলকোণ, মানে 90 ডিগ্রি থেকে কম, ধরো 40 ডিগ্রি, এইগুলো সব সূক্ষ্মকোণ, ঠিক আছে। সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম মানে ছোট, জানো সূচ বা এই জাতীয় কিছু সূক্ষ্ম মানে অবভিয়াসলি ছোট হবে, তাহলে 90 থেকে কম হলে সেটাকে সূক্ষ্ম বলবো, আর 90 থেকে বেশি হলে সেটাকে বলবো, 90 থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম সেটাকে বলবো স্থূলকোণ। তাহলে এটা 180 ডিগ্রি, 110 ডিগ্রিটা আসলে কি হতো, এটা আসলে একটা সূক্ষ্মকোণ, স্থূলকোণ হতো, কিন্তু আমাদের বলেছে কি সূক্ষ্মকোণ, তাহলে এটা ভুল, মিথ্যে। নেক্সট, নিয়ন্ত্রিত সংখ্যার যোগফল ও বিয়োগফল বিনিময় নিয়মে চলে না, বিনিময় নিয়মে যোগফল বা বিয়োগফল চলে না। যেমন ধরো যদি আমি 3-এর সাথে 9 যোগ করলাম, ঠিক আছে, বা 9-এর সাথে 3 যোগ করলাম, একই উত্তর আসবে, কিন্তু বিয়োগফল যদি ধরো 9-এর থেকে আমি 3 বিয়োগ দিলাম যা হবে, আবার 3-এর থেকে যদি 9 বিয়োগ দিই একই উত্তর হবে কি,
হবে না, তাহলে এটা একটা মিথ্যে। বিনিময় নিয়মে যোগ ফল বা বিয়োগ ফল চলে না, গুণ চলে, ভাগও কিন্তু চলে না। ভাগ যদি আগে আসে, আগে বড়টা থাকে তাহলে ঠিকঠাক বেরোয়, আর যদি মানে আগে ছোটরা থাকে তাহলে কিন্তু তোমার পয়েন্টে চলে আসে, ঠিক আছে। তাহলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রেও বিনিময় নিয়ম চলে না, শুধুমাত্র গুণের ক্ষেত্রে চলে। বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুই অসমান, একদম বিষমবাহু ত্রিভুজ একটা আঁকলা, এই একটা আঁকলে, এরকম একটা আঁকলে, মানে তিনটেই কখনো সমান না, একটা বড় একটা ছোট, এগুলো কিন্তু অসমান, সবই অসমান, তার জন্য তো ওরা বিষমবাহু না। এটা হলো একদম সত্য কথা, ঠিক আছে। চলো নেক্সট, এটা দেখো বলেছে 4 নম্বরের 4-এর 1, 4-এর 1-এ বলেছে 576, একে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে বলেছে। ভেরি গুড, উপরে ডাক দিলাম, এরকমভাবে ভাগ পদ্ধতি করব। কটা জোড়া আছে? একটা জোড়া আছে, একটা বেজোড়া আছে। 5-এর ভিতরে কোন বর্গ সংখ্যা যায়? দেখো, এককে 1 গুণ 1, 2 গুণ 2, মানে 2-এর স্কোয়ার কত, 2-এর বর্গ কত, 2-এর বর্গ 4, তাহলে 5-এর থেকে ছোট। 3-এর বর্গ 9, তাহলে এটা হবে না, তার মানে 2 যাবে। 2 গেলে এখানে কত হবে? 2 দুগুণে 4, মানে 2-এর স্কোয়ার, 2-এর বর্গ কত, 4, হাতে রইল 1। এটা ডবল এখানে হয়, তোমরা জানো 4, আর এই জোড়াটা পরের জোড়াটা ধরেই নেমে যাবে। এইখানে এর সাথে আর কত বসিয়ে গুণ করলে তোমার এই 4-এর পরে কত বসিয়ে সেটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা হবে। দেখো, 4-এর পরে যদি আমি 4 বসাই, তাহলে 4 4 16 নামে 6, 4 4 16 আর 1 17, মিলে গেল। তার মানে এখানে আমার 4 বসবে, 4 বসলে 176 হলো। এই 4টা আবার এখানে বসবে, তার মানে ভাগ পদ্ধতিতে আমি বর্গমূল করে কত পেলাম? 24। এই 24টাই হবে আমার উত্তর। এত এর বর্গমূল 576-এর বর্গমূল হলো 24। ক্লিয়ার? সরল করো, দেখো সরল করা খুব সোজা। 4-এর 2 -5 ব্র্যাকেট -7 ব্র্যাকেট -10। এ দেখো, ব্র্যাকেটটা তুলে দেবো এবার। -5 থাকলো সমান সমান, মাইনাসে প্লাসে গুণ হবে। দেখো, এটার সাথে এটা কিছু নেই, মানে এখানে গুণ সম্পর্ক আছে। মাইনাসে প্লাসে গুণ হলে মাইনাস হবে 7, মাইনাসে মাইনাসে গুণ হলে কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস হবে 10 হলো। মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, তোমরা জানো। তাহলে 7 5 করলে 12 হবে। 12, কিন্তু চিহ্ন কি বলেছে? আগেও বলেছে, চিহ্ন সবসময় বড় যে থাকে সে তার চিহ্নটা ক্যারি করে। তাহলে এর মধ্যে বড়কে 7 বড়, তাহলে 7-এর চিহ্ন কি আছে? বিয়োগ, তো বিয়োগটা ক্যারি করবে। আর এখানে কি আছে? প্লাস 10। মাইনাসে প্লাসে কী হবে? বিয়োগ, মাইনাসে প্লাসে মাইনাস হবে। মাইনাস হলে 10, 12 থেকে 10 বাদ দিলে হবে 2। আর চিহ্ন যে বড় তার চিহ্ন ক্যারি করবে। এখানে 10 বড় নাকি 12 বড়? 12 বড়, তাহলে 12-এর আগে কী চিহ্ন আছে? মাইনাস, তার জন্য -2। বোঝা গেল অঙ্কটা? এটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট, তোমরা মনে রেখো। এগুলো 2 নম্বরের অঙ্ক, এইটুকু তো করে দেখাতে হবে। আর এখানে আমি 4-এরটা করছি, 4-এর 3 নাম্বার। আমার ও সুতাপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতাপার বয়স কত? তাহলে আমার বয়স বাই সুতাপার বয়স সমান সমান কত? আমার হলো 5 আর সুতাপার হলো 6, তাহলে তার বদলে এবার আমার হলো 10, সুতাপার কত? দেখো, যেই আমরা শিখেছি এখানে সমতুল্য ভগ্নাংশ করতে। সমতুল্য ভগ্নাংশ মানে কি? দেখো, 1-এর 2 মানে একটা ভগ্নাংশ আছে, হ্যাঁ, এটা সমতুল্য কি? একেও যদি 2 দিয়ে গুণ করে একেও 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 1 2, 2 দ্বিগুণে 4। আবার ধরো, একে যদি 3 দিয়ে গুণ করে একেও 3 দিয়ে গুণ করবো, 3 1 3, 3 দ্বিগুণে 6। এইগুলো সব এইটার সমতুল্য ভগ্নাংশ। এ দেখো, এইখানে 10 এসছে 5-এর থেকে, তার মানে 5-এর 2 গুণ, 6-এরও 2 গুণ, 6 2 12। তাহলে আমার যদি বয়স 10 হয়, তাহলে সুতাপার বয়স কত হবে? 12 বছর। ক্লিয়ার হলো? বোঝা গেল? তোমরা ঠিক এইভাবেই অঙ্কটা করবা। আমার যদি 10 হয়, সুতাপার বয়স হবে 12 বছর। কেন? এই 5-এর সাথে 2 গুণ করেছে 6-এর সাথে, তাহলে এই 2 গুণ করলে সমতুল্য ভগ্নাংশ হচ্ছে। এই সমতুল্য ভগ্নাংশ করতে গেলে এখানে 12 করতে হবে। বোঝা গেল? 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 1997 সালের 1 জানুয়ারি কী বার হবে? আমরা জানি যে সেম ডেট
প্রতি বছর পর পর একদিন করে সরে যায়, কিন্তু মাঝখানে যদি একটা লিপ ইয়ারের ইয়ার পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে 2 দিন সরে যায়। তাহলে 1996 সালটা লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার থাকলে সোমবার যদি হয় পরের বছর ঠিক সেই দিনই চেয়েছে, দেখো জানুয়ারি, এই দিনের 1 জানুয়ারি যদি দেয় তাহলে 1 জানুয়ারি হিসাব করতে গেলে তার জানুয়ারির পরেই ফেব্রুয়ারি 29 দিনে ছিল, সেটা তো হিসাবে পড়ছে, আমার ধরতে হচ্ছে 29 দিনটাকে, তার জন্য এই দিকে একটা দিন বেশি সরে যাবে। তাহলে যদি হিসাবে যদি এটা লিপ ইয়ার না হতো তাহলে সোমবারের পরের দিন মঙ্গলবার হতো, তাহলে 1997 সালের 1 জানুয়ারি মঙ্গলবার না হয়ে সেটাতে আরে একদিন সরে যাবে, মানে 2 দিন যোগ করতে হবে, তাহলে হবে সোম মঙ্গল বুধ। মানে ব্যাপারটা আবার বলছি আমি, দেখো যদি লিপ ইয়ার না হয় মানে নর্মাল ইয়ার হয় তাহলে প্রতি বছর যদি সেম ডেট বলি, ধরো আজকে কত তারিখ, আজকে তোমাদের হলো আগস্টের 17 তারিখ, ঠিক আছে, তো 17 তারিখ, এটা হলো তোমার 24 সাল, পরের বছর 25 সালে তোমার এই আজকের যে দিনটা, আজকে যেটা হলো রবিবার, পরের বছর এই দিনে মানে 17 তারিখে সোমবার হবে, একদিন সরে যাবে। আর এইখানে দেখো 96, তার মানে এটা লিপ ইয়ার, তাহলে এখানে একদিন না সরে 2 দিন সরবে, তাহলে 1996 সালে 1 জানুয়ারি সোমবার হলে 1997 সালে 1 জানুয়ারি হবে সোমবার, থাকলে মঙ্গল বুধবার, তাহলে কী বার হবে, বুধবার, 2 দিন সরে যাচ্ছে, ঠিক আছে, বোঝা যাবে। চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো, কোণ দুটিকে সমান 2 ভাগ করো এবং কোণ দুটিকে সমান 2 ভাগ করো, 60 ডিগ্রি করে ভাগ করতে হবে। চাঁদার সাহায্যে চাঁদা ধরবে, একটা চাঁদা ধরে এরকম একটা কোণ আঁকবা, ঠিক আছে, চাঁদা ধরে এরকম একটা 120 ডিগ্রি কোণ হবে এবং কোণ করে এবার সেটাকে সমান 2 ভাগ করবা, এখান থেকে 60 ডিগ্রি, এটুকু 60 এটুকু 60, ঠিক আছে, 60 ডিগ্রি করে এই চাঁদার সাহায্যে করবা, মেপে 60 করে নেবা, হলো। নেক্সট অঙ্ক দেখো, উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। উৎপাদকের সাহায্যে বর্গমূল 5 এর 1 বর্গমূল বলেছে, তার মানে আমি এটার মাথায় 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার দিয়ে দিলাম। এটা হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, ঠিক আছে, এই হলো সূত্র। এবার এইটা থেকে আমি কি করব, এ প্লাস বি মানে কত, 15 প্লাস 20 30 35 এর স্কোয়ার থেকে মাইনাস আমার কত বাদ যাবে, 2 গুণ হলো 2 গুণ এ বি মানে 15 × 20, এখানে এ এটা বি, তাহলে 15 × 20 তাহলে কত হবে, দেখো 35 এর স্কোয়ার রেখে দিলাম আমি, আর হলো 15 দুগুণে 30 দুগুণে 60 600, 15 দুগুণে 30 দুগুণে 60, তার মানে হবে 660, আর এই একটা শূন্য 600 হবে। আর 35 এর স্কোয়ার কী করে বের করব, 35 হলো, দেখো লাস্টে যদি কোনো সংখ্যা 5 থাকে তার স্কোয়ার বের করতে গেলে এই লাস্টের যে সংখ্যাটাকে তার স্কোয়ার বসাবো, 5 এর স্কোয়ার কত 25, আর এই ফার্স্টে যে সংখ্যাটা থাকে কত আছে, 3 আছে, 3 এর পরের সংখ্যাটা কত 4, তাহলে এর সাথে এর গুণ করে দেবো, 3 আর 4 12, 1225, তাহলে 35 এর স্কোয়ার কত 1225 বিয়োগ 600, এবার এটাকে বিয়োগ করে দাও, 5 এ 5 2 6 আছে কত হলে 12 হবে, 6 হলে আর 1 এটা মিলে গেল, তার মানে 625 মানে কত 25 গুণ 25, এইখান থেকে একটা ভালো 25 বেরোবে 25, ঠিক আছে। উৎপাদকের সাহায্যে বর্গমূল করে কত পেলাম, 25 পেলাম। ক্লিয়ার হলো। 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত মিনিট কত সেকেন্ড পাবো। আচ্ছা 3 ঘন্টা এখানেই করছি আমি, 5এরটায় 3 ঘন্টা 27 মিনিটকে ভাগ করব 3 ঘন্টা 27 মিনিটকে ভাগ করব 9 দিয়ে। তাহলে দেখো আগে আমার যদি ভাগ করতে বলেছে তাহলে ভাগ করতে গেলে আমাকে আগে 1 এককে নিয়ে আসতে হবে, এই ঘন্টাটাকে আমার মিনিট করতে হবে। আমরা জানি ঘন্টা মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে,
60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 3 6 18, 180 প্লাস 27 ভাগ 9 করো। 7-এর সাথে এই টোটালটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 7-এর সাথে 7, 8 9 10 1 2, 209কে 207কে 9 দিয়ে ভাগ করব। 7 8 9, তার মানে অবভিয়াসলি যোগ করে 9 হচ্ছে, তার মানে অবভিয়াসলি 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 নং 9 দুগুণে 18, হাতে রইল 2, 2 থাকলে 7-এর আগে বসলে 27 হবে। 3 নং 27, আবার বলছি 23, তার মানে এটা এখানে শুধু 23 মিনিট হবে। ঠিক আছে, এখানে কোনো অবশিষ্ট থাকছে না, তার মানে এটার উত্তর হবে, এটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি কত মিনিট কত সেকেন্ড, তাহলে 23 মিনিট 0 সেকেন্ড। মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। মানের ঊর্ধ্বক্রমে আমি আগে লিখে নিই, 36 25 49 √9, 25 √100, 4 প্লাস √16। ঠিক আছে, এইটুকুতে এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এগুলোকে দেখো প্রত্যেকটা বর্গ সংখ্যা। তাহলে আগে আমি বর্গ করে দিই। 6 6 36, 6 5 5 25 হলো একটা, 7 7 49 প্লাস 3 3 9 হলো একটা, 5 5 25 10 10 100 হলো একটা, 2 4, তাহলে 6 আর 5 11, 7 আর 3 10, 5 আর 10 15, 4 আর 2 6, তার মানে সব থেকে ছোটো হলো এটা। কি বলেছে আমাকে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়, তার মানে এইটা আগে হবে, তাহলে কত হবে 4 16, তারপরে হবে এইটা 49 প্লাস √9, তারপরে হবে এইটা 36 25, তারপরে হবে এইটা 25 প্লাস √100। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, সংখ্যার সমানুপাতে আছে কিনা লেখো। সংখ্যার সমানুপাত দেখো, এই যে ফার্স্ট অঙ্কটা ফার্স্টের দিকে করলাম না, এই যে 2 নম্বর অঙ্কটা, সমানুপাতে থাকতে গেলে কি বুঝতে হবে আমাকে, প্রথম পদ আর চতুর্থ পদ, প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল যা হবে তার সাথে দ্বিতীয় আর তৃতীয়টা গুণ করে যদি সমান থাকে তবেই সেটা সমানুপাতে। তাহলে এটা আমরা বুঝবো কি করে, 5 এর 4 সমানুপাতে আছে কিনা। দেখব যে প্রথমটা 22 গুণ 75 যা হবে 33 গুণ 50, তাই হবে কিনা। দেখো এটা গুণ করে দেখো, 75 ইন্টু 22, 75কে 5 গুণ 10-এর নামে 0, 7 গুণে 14 আর 5 গুণে 10, 14 আর 10 24, আর হাতের 1 25, 25-এর নামে 5, 7 গুণে 14 15 16, 1650, আর এটা গুণ করলে হবে আরেকবার দেখি, 5 গুণে 10-এর নামে 0, 7 গুণে 14, 5 গুণে 10, 14 আর 10 24, আর 1 ছিল 25, 7 গুণে 14 15 16, ঠিক আছে 1650, আর এটা গুণ করলে এটা 35 না, এটা আছে 33 ইন্টু 50, তাহলে 3 5 15 নামে 5, 3 5 15 1 16, এত। হ্যাঁ, এইবার মিলছে, দেখো 1650 আর 1650 এটা সমানুপাতে আছে। কেন, এই পদ প্রথম আর চতুর্থ, দ্বিতীয় আর তৃতীয় পদ গুণ করে যদি সমান হয় তাহলেই সেই পদটা হয় সমানুপাত, একদম সমানুপাতে আছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। আমার এখানে 35 ধরা হয়ে গেছিলো, ভুল করে 33-এর জায়গায় আমি 35 ধরে ফেলেছিলাম, তো 1750 বেরিয়ে গেছে, মানে 100 বেশি হয়ে গেছিলো। ঠিক আছে, তো 100 কমিয়ে আবার গুণ করলাম, দেখলাম আমি ভালো করে দেখলাম যে 33 আছে, তারপর গুণ করলাম, দেখছি মিলে যাচ্ছে। বোঝা গেল? বোঝা নিয়ে কথা। নেক্সট অঙ্কটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে গুণ করলে গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। পূর্ণ বর্গ সংখ্যা কখন হয়? বর্গ সংখ্যা কোনগুলো বলো তো, যেটা একটা জোড়ায় জোড়ায় থাকে, যেমন ধরো 4 গুণ 4 16, 5 গুণ 5 এরকম। তাহলে এইখানে দেখতে হবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নেই, তাহলে এটাকে আগে
পূর্ণবর্গ সংখ্যায় নেই, তাহলে এটাকে আমি পূর্ণবর্গ সংখ্যায় আছে কিনা মানে আনতে গেলে কি করব, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব সেটা বুঝবো কি করে? আগে দেখো এখানে এটাকে ভাঙো, এই সংখ্যাটাকে ভাঙার পরে দেখো কোন সংখ্যাগুলো জোড়ায় আছে আর কোন সংখ্যাগুলো জোড়ায় নেই। ঠিক আছে, যেই সংখ্যাগুলো জোড়ায় আছে সেই সংখ্যাগুলো থাকবে, যেটা একটা মাত্র সংখ্যা আছে সেই সংখ্যাকে জোড়া করে দেবো, মানে আরেকটা সংখ্যা নিয়ে আসবো, তাহলে আমার হয়ে যাবে। তাহলে দেখো 4 আর 3 7 8 9, 9 যেহেতু আছে তার মানে আমি 3 দিয়ে দিলে যাবে। 4-এর ভিতরে 3 একবার যায়, হাতে রইল 1, 3 4 12, 1 3 4 12, 144। 144 আবার দেখো 4 আর 4 8 আর 1 9, 9 মানে আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 13 14, 3 8 24, আবার 3 দিয়ে যাবে একবার, আর এখানে হবে 11 3 6 18, আবার এখানে 4 4 16। ঠিক আছে, তাহলে জোড়া দেখো এখানে এই সংখ্যাটা যদি করি আমি, 4 গুণ 4 একটা জোড়া, 3 গুণ 3 একটা জোড়া, কিন্তু এই 3টা একটা বেজোড়। তাহলে একে পূর্ণবর্গ সংখ্যা যদি করি, তাহলে এর সাথে যদি আরেকটা 3 নিয়ে আসি, তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যা জোড়ায় জোড়ায় হয়ে যাবে। তাহলে এই সংখ্যাকে পূর্ণবর্গ করতে গেলে কি হবে, একটা 3 দিয়ে গুণ করতে হবে। ট্র্যাপিজিয়াম কাকে বলে? ট্র্যাপিজিয়াম বলবো সেই সংখ্যাটাকে যার একটি বিপরীত বাহু সমান্তরাল এবং দুটি বাহু তির্যক। যে জ্যামিতিক চিত্রের, যে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ যে জ্যামিতিক চিত্রের একটি বিপরীত বাহু সমান্তরাল এবং আরেকটা বিপরীত বাহু তোমার তির্যক, একটা তির্যক বাহু থাকবে, এটাই হলো ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, 6গুলো দেখো, একটি বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। পার্সেন্ট মানে কি 100। তাহলে একটি বিশেষ ধরনের পিতলে, তাহলে ধরি মোট পিতল 100, তাহলে তার 70% তামা, তাহলে 70% যদি তামা হয়, এর তামা 70% হলে, মানে 70 হলে দস্তা কতটুকু? দস্তা হবে কত? 100 থেকে যদি 100 ভিতরে তামা যদি 70 হয়, বাকি 30 হলো তোমার দস্তা। 30 কী করে পেলাম? 100 বিয়োগ 70। ঠিক আছে, এইরকম 20 কিগ্রা পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? তাহলে পিতল, এটাকে অনুপাত করতে হবে। ঠিক আছে, পিতল আর হলো দস্তা। 100 কিগ্রা পিতলে আমার দস্তা লাগে কত? 30। তাহলে কি বলেছে? 20 কিগ্রা পিতল, 20 কিগ্রা পিতল তৈরি করতে কত দস্তা লাগবে? দস্তা বালতি, মানে যত পিতল বাড়বে তত দস্তা বেশি লাগবে। তাহলে সম্পর্কটা সরল সম্পর্ক। অতএব সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো 30 ইন্টু সরল যেহেতু, তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, 20/100। এইটাই 0 0 কেটে গেল, 3 দুগুণে 6, 6 কেজি তোমার কি লাগবে? দস্তা লাগবে। ক্লিয়ার হলো অঙ্কটা? দেখো নেক্সট, একটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24। ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে হলো মানে প্লাস সংখ্যা, মানে ধরো একটা সংখ্যা 1 হতে পারে, 4 হতে পারে, 10 হতে পারে, কিন্তু -1 -2 এরকম কিছু হবে না। মানে ধনাত্মক মানে প্লাস সংখ্যা, যাকে বলে নর্মাল সংখ্যা। এরকম দুটো সংখ্যা আছে, প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি হবে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড 24, দ্বিতীয় আর তৃতীয়টি ওয়াই অ্যান্ড জেড 48, আর প্রথম আর তৃতীয় মানে কত? প্রথম হলো এক্স আর জেড সমান সমান 32।
এরকম যদি হয় তাহলে সংখ্যা তিনটি কি কি হতে পারে? দেখো সংখ্যা তিনটি প্রথম আর দ্বিতীয়টির গুণফল যদি তুমি ধরো এর মধ্যে দেখো এই সংখ্যাগুলোকে যদি আমি ভাঙি তাহলে কত হবে? 2 গুণ 12, সরি 12 দুগুণে 24, 2 গুণ 12, 12কে যদি আমি ভাঙি 6 দুগুণে 12, আবার 6কে যদি ভাঙি 3 দুগুণে 2, তার মানে আমি কী পেলাম? 2 গুণ 3 গুণ 2 গুণ 2 পেলাম। এটাকে যদি ভাঙি আমি কি পাবো? এটাকে পাবো হলো 2 গুণ 24, 24কে ভাঙলে আবার পাবো এই সংখ্যাগুলো, তাহলে 2 গুণ 2 গুণ মানে 2 এক্সট্রা আর বাকি যা ছিল সব বসিয়ে দেবো, 2 গুণ 2। আর এটা 16 দুগুণে 32 পাবো, 16কে ভাঙলে আবার পাবো 4 গুণ 4, তাহলে 2 গুণ 4 গুণ 4। তাহলে এইখানে দেখো কি কি হতে পারে সংখ্যা? 2 গুণ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 গুণ 12 হতে পারে। তারপরে 3 দুগুণে 6, না সরি আগে 4 ধরি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হতে পারে। আবার এটা মানে হয় 2 গুণ 12 হবে, নাহলে 4 গুণ 6 হবে। এখানে দেখো 2 গুণ 16 হবে, নচেত 4 দুগুণে 8, 8 গুণ 4 হবে। ঠিক আছে, এটাতে কি হতে পারে? 2 গুণ 24 হতে পারে, 4 গুণ 12 হতে পারে, 3 দুগুণে 6, 6 12, 12 আর হলো 2 4, 3 দুগুণে 8, 8 গুণ 6 হতে পারে, 6টা 48 হলো। এবার দেখো এইখানে এই সংখ্যা আর এই সংখ্যা আর এই সংখ্যা, এটা হলো লাস্ট সংখ্যা, এটা লাস্ট সংখ্যা, এটা লাস্ট সংখ্যা। এখানে দেখো xy আর xz, তাহলে এইখানে আর এইখানে এমন একটা সংখ্যা থাকবে যেটা কমন থাকবে। তাহলে এখানে দেখো 4 আমি কমন পাচ্ছি, আর এখানে দেখো z, এখানে 8 কমন পাচ্ছি। তার মানে আমার শিওর হয়ে গেলাম কি কি বের করতে বলেছে? সংখ্যা তিনটি কি কি? তাহলে সংখ্যা যদি আমার হয় এখানে x সমান সমান 4, z সমান সমান 8 পেলাম, আর রইল কি y সমান সমান বাকি কি হলো 6, তাহলে সংখ্যাগুলো কি 4 6 8। ক্লিয়ার হলো? বোঝা গেল? মানে এটা দেখো একটু জটিল করে করলাম আমি, এগুলোকে ভাঙলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে এখানে মিলালাম। দেখো xy xy, yz yz, xz, তাহলে এখানে জেডটা মিল আছে আর এখান থেকে এক্সটা মিল আছে। এই দুটোর মধ্যে এই পেয়ারগুলো মানে এই জোড়াগুলোর থেকে কোনটা মিল আছে সেটাকে নিলাম, নিয়ে এইটাকে বসিয়ে দিলাম। বোঝা গেল? পরেরটা দেখো, যোগ করো। যোগ করতে গেলে কি করতে হবে? ডাইরেক্ট বসিয়ে যোগ করে দেবো। 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড, 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। আগে সেকেন্ডটাকে যোগ করে নিই। 8 5 13, 4 আর 1 5 আর 1 6, এত সেকেন্ড। মিনিটে কি হবে? 9 আর 5 14 নামে 4, 5 আর 1 6 আর 1 7, 74 মিনিট। আর ঘন্টাতে কি হবে? ঘন্টাতে হবে 8 আর 8 16 আর 1 17 নামে 7, 1 আর 2 27 ঘন্টা। ঠিক আছে, এবার দেখো 63 সেকেন্ড মানে কি? 60 সেকেন্ডের বেশি। 60 সেকেন্ড হয়ে গেলে 1 ঘন্টা, তাহলে এখান থেকে আমি 60 সেকেন্ডটাকে এখানে নিয়ে আসবো, মানে 1 মিনিট যোগ হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি 3 সেকেন্ড, আর এখানে 1 মিনিট এখানে যোগ হয়ে যাবে। 1 মিনিট যোগ হয়ে এখানে কত হবে? দেখো 27 ঘন্টা, আশা করি দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। এখানে হবে 27 ঘন্টা, 74 আর 1 75 মিনিট, আর এখানে 3 সেকেন্ড। তাহলে 75 মিনিট মানে কি? 75 মিনিট মানে হলো তোমার
75 মিনিট মানে 60 মিনিটের থেকে বেশি, 60 মিনিট হয়ে গেলে 1 ঘন্টা। তাহলে এখান থেকে আবার 60 মিনিট বিয়োগ দিয়ে এখানে 1 ঘন্টা করে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে থাকলো আমার 3 সেকেন্ড, এখান থেকে 75 মিনিট বাদ দিলে কত থাকবে, 60 মিনিট বাদ দিলে কত থাকবে, 15 মিনিট, আর এখানে 1 ঘন্টা এখানে চলে আসলো, 27 আর 1 28 ঘন্টা। তাহলে 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। ক্লিয়ার এটুকু? আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠা বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। জ্যাঠা মশাইয়ের বয়স কত? আচ্ছা, 52 6-এর 4 নাম্বারটা, 52 বছর মানে 52 বছর 8 মাস 20 দিন হলো। তার থেকে জ্যাঠামশাই তার থেকে কত বড়? 3 বছর 10 মাস 26 দিনের বড় হলো। তাহলে দেখো 26 দিন আর হলো এখানে 20 দিন। তাহলে 20 আর 26, 6 আর 1 6, 2 আর 2 4, 46 দিন হলো। আগে এইগুলোকে যোগ করে নিই, 18 মাস। আর 52 বছরের সাথে আরও 3 বছরের বড়, মানে 52 53 53 54 55 বছর। আমরা জানি 46 দিন মানে 30 দিনে 1 মাস। তাহলে এখান থেকে আমি 30 দিনকে বিয়োগ দিয়ে একটা বছর এইখানে নিয়ে আসবো, ঠিক আছে, একটা মাস। 30 মানে 30 দিন 1 মাস। তাহলে এখানে যদি বিয়োগ দিই আমি, থাকলে কত, 6 আর 1 16 দিন, 16 দিন থাকলো। আর একটা মাস এখানে যোগ হয়ে গেল, একটা মাস যোগ হলে এখানে হবে 19 মাস। আর এখানে 55 বছর। আবার দেখো 19 মাস মানে কি, 12 মাসে আমরা জানি 1 বছর। তাহলে এখান থেকে 12 মাস বিয়োগ দিয়ে এখানে একটা বছর নিয়ে আসবো, প্লাস 1। তাহলে এখানে 16 দিন তো ছিলই, আর 12 মাস বাদ দিলে কত থাকবে, 7 মাস। আর 1 বছর এখানে চলে আসবে, সেই একটা এখান থেকে বিয়োগ হয়ে 55, 56 বছর। 56 বছর 7 মাস 16 দিন হলো। বুঝতে পারলে পুরো অঙ্কটা? আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। দেখো 5-এর 5। পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত যদি 4:3 হয়, তাহলে ভগ্নাংশটা 4-এর 3। 4-এর 3 হলে পড়ার বই এখানে 4 না হয়ে এখানে 28 আছে, তাহলে নিচে কত হবে? তাহলে এর সমতুল্য ভগ্নাংশ মানে কি, একে যত দিয়ে গুণ করবো এর সাথে কত গুণ করলে 28 হবে? 4-এর সাথে 7 গুণ করলে 28 হবে। তার মানে এই সমতুল্য ভগ্নাংশ রাখতে গেলে ওপরে যা দিয়ে গুণ করবো নিচেও তাই দিয়ে গুণ করবো, ওপরে 7 দিয়ে গুণ করলে নিচেও 7 দিয়ে গুণ করবো, 3 7 21। তাহলে গল্পের বই অর্থাৎ লিখবো গল্পের বই আছে 21টি হলো। ক্লিয়ার? পরেরটা দেখো, এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই অঙ্কটা দেখো 6-এর 6 নাম্বার। এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, 5320 এ কার আশেপাশে বর্গ সংখ্যা? প্রথমত আমরা মানে দশকের ঘরটা ঠিক করব। দেখো 50 যদি ধরি, 50-এর বর্গ কত হবে? 5 5 25, তার মানে 2500, তার মানে আরও বেশি হবে। তাহলে যদি 60 ধরি, 60 ধরলে 6 6 36 0 0, 70 ধরলে 7 7 49 0 0, 8 ধরলে 8 8 64, 6400, 8 ধরলে 6400, 7 ধরলে তোমার 4900। তাহলে 7-এর ঘরের মধ্যে হবে মানে 70-এর বেশি হবে। 70-এর বেশি হতে গেলে ধরো 71 72 73 এরকম করব। তাহলে 71-এর স্কোয়ার কত? 71-এর স্কোয়ার মানে কি 71 গুণ 71, 72 গুণ 72। আগে 72 গুণ 72টা করে দেখি, কারণ 49 এক বাড়ালে যত হবে 5300 হবে না, তো 72 গুণ 72 করে দেখি। 2 দুগুণে 4, 7 দুগুণে 14,
7 × 14 নামে 4, 2 2 7 × 14 আর 1 15, তাহলে হলে কত হবে? 7 7 49, সরি ভুলে 7 × 14 নামে 4, রইল 1, 7 7 49 আর 1 50, 4 4 আর 4 8, 1 5, 5100, তার মানে 300, আরও দেখতে হবে 72 মানে 73, 73, 73 হবে 5329। দেখো আচ্ছা 5329 এটা, আর এটা আছে 5320, তার মানে এটা এর সাথে আর যদি 9 যোগ করি, সব থেকে কাছের এটা, তাই না? দেখো 72 হচ্ছে না, 73টা হলে হচ্ছে, 74 হলে আরও বেশি হয়ে যাবে, তার মানে সব থেকে কাছেরই হলো এই, তার মানে 5320 সাথে যদি আমি 9 যোগ করি তাহলে 5329 হচ্ছে। 5329 কার বর্গমূল জানো? 73-এর। এই যে বের করলাম 73 × 73, 5329, তার মানে আমি 5320 সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো? এটা 73 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেন? 73 × 73 5329। বোঝা গেল? চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি। আচ্ছা, স্কেল আর পেন্সিল, দেখো এইরকম ভিডিওতে তো মানে এইরকম অঙ্কতে কী করবা? পেন্সিলের সাহায্যে, কম্পাসের সাহায্যে 105 মানে কত? প্রথমে 90 ডিগ্রি আঁকবে, ঠিক আছে? এই করে 90 ডিগ্রি আঁকবে, এখানে 60, এখানে 60, এটার থেকে এটা কাটবে, এটা থেকে এটা কাটবে, 90 ডিগ্রি হলো। 90 ডিগ্রি, তাহলে 60-এর অর্ধেক, এটা 30, এটা 30, তাহলে এটা হলো 90, 90 আর 60 120, এই বাকিটুকু রয়েছে কত? 30, 30-এর অর্ধেক কত? 15, তাহলে 15 আর 90 কত? 105, তার মানে এইটুকু আর এইটুকুর অর্ধেক এইখানে ধরবা, আর এইখান থেকে ধরবা, এটা কাটবা, যেটা হবে সেটাই হবে 105, ঠিক আছে? এই ভিডিওগুলো মানে এই আঁকা অঙ্ক, মানে পেন্সিল আর কম্পাসের সাহায্যে যেই আঁকা, এই অঙ্কগুলো আমি আলাদা করে একটা ক্লাস নিয়ে দেবো, ঠিক আছে? তো এগুলো তোমরা করে নিও, এর জন্য আলাদা করে ক্লাস নেবো। এগুলো আমার কাছে যেহেতু এখন কম্পাস অ্যাভেলেবেল নেই, তো আমি এটা করতে পারছি না। আর হ্যাঁ, বাকি অঙ্কগুলো কেমন লাগলো সেইটার ওপরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টস করো, তাহলে আমি ক্লাসগুলোকে চালিয়ে যাব, না হলে আমি ক্লাসগুলোকে স্টপ করে দেবো। কমেন্টস করবে কেমন লাগলো, অবশ্যই সাবস্ক্রাইব তো করছো না তোমরা, সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে কমেন্টস করো, তাহলে আমি চালিয়ে যাব, না হলে তোমরা না দেখলে বা তোমাদের কাজে না লাগলে আমি ভিডিওগুলোকে স্টপ করে দেবো, ঠিক আছে? সো চলো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।